আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের আমরা একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিকটার টাইটেল হচ্ছে রোল অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইন ম্যানেজমেন্ট অফ বিজনেস। আপনারা অনেকেই বলছিলেন যে এমজিটিটা কি, তাই না? আচ্ছা, আপনারা তো সিএসসি সাধারণত কমার্স বা বিবিএ বাণিজ্যের স্টুডেন্টরা, বিজনেস স্টুডেন্টরা এই সমস্ত ছোটোখাটো ফর্ম দেখলেই বুঝে। এমজিটি মানে হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা যখন লিখি এসিসি মানে অ্যাকাউন্টিং, আমরা যখন লিখি FIN মানে হচ্ছে ফাইন্যান্স, আমরা যখন লিখি HRM মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সুন্দর না? ছোট্ট ছোট্ট। ওকে, তো জায়গাটা এদিকে যাতে চলে না যায় এই জন্য আমি এটাকে এমজিটি বানিয়ে দিয়েছি, এই জন্য ছোটো হয়ে এই পর্যন্তই আছে, বোর্ডটা কভার করবে। তো আমরা রোল অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইন ম্যানেজমেন্ট অফ বিজনেস। বিজনেসে তো ম্যানেজমেন্ট করতে হয়, তাই না? একটা বিজনেস চলতে গেলে সেখানে ম্যানেজমেন্ট করতে হয়। আপনারা মনে রাখবেন যে বিজনেসের একটা সংজ্ঞা আছে। আমি আপনাদেরকে সংক্ষেপে সংজ্ঞাটা একটু বলি, তারপর ম্যানেজমেন্ট ইস্যুটা বলবো। বিজনেস মানে হচ্ছে ব্যবসা, আমরা সংক্ষেপে বুঝি। তবে কোনো একটা পণ্য, দ্রব্য বা সেবা যদি কখনো মুনাফা অর্জনের জন্য জনকল্যাণার্থে ক্রয় বিক্রয় করা হয় তখন সেটা ব্যবসা। যদি এটার বাইরে অন্য কিছু হয় সেটা ব্যবসা না। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি তার পুকুরে মাছ চাষ করলো, 100টা মাছ উঠিয়ে নিল, 80টা মাছ স্থানীয় বাজারে বলল বিক্রি করে দাও। এটা জনতার হাতে চলে গেল না? 80টা মাছ কেউ না কেউ কিনবে না? জনকল্যাণ হচ্ছে না? মানুষের আমিষের চাহিদাটা পূরণ হচ্ছে? কিছু মানুষ টাকা দিচ্ছে না আমাকে বিক্রির কারণে? মাছ একটা পণ্য না? একটা এগ্রিকালচারাল জিনিস, তো ধানও তো একটা পণ্য, পণ্য না? তাহলে 3টা কন্ডিশন ফিল আপ হচ্ছে, এটা একটা ব্যবসা। কিন্তু ওই যে 20টা মাছ 100টার মধ্যে 80টা তো মার্কেটে দিয়ে দিলাম, কিন্তু 20টা মাছ আমি বললাম আব্বা আম্মাকে নিয়ে খাবো, ভাই বোনকে নিয়ে খাবো, ওয়াইফকে নিয়ে মাছটা খাবো, রেখে দিলাম ফ্রিজে, চললো 1 মাস, 20টা মাছ। এটা কি আমার জন্য কোনো ব্যবসা ছিল? এখানে পুষ্টির চাহিদা আমার পরিবারের হচ্ছে, কিন্তু আমি কি মুনাফা অর্জন করছি? তাদের কাছে 20টা মাছ সেল করছি না, করি নাই। এটা কি ব্যবসা হবে? হবে না। আর একটা উদাহরণ দিই। একজন মানুষ অনেক টাকার মালিক, প্রতিনিয়তই তার কালোবাজারি মজুদদারিতে অনেক হচ্ছে, আয় হচ্ছে, মানুষকে ঠকি, এটাকে ব্যবসা বলা যাবে না। যে ব্যক্তি ইয়াবা বিক্রি করে, ইয়াবাও একটা প্রোডাক্ট, কিন্তু জনকল্যাণ হয় কি? হয় না। সেও মুনাফা অর্জন করতে পারে, 1 টাকার ইয়াবা 2 টাকা করতে পারে, সেল করে টাকা নিতে পারে, কিন্তু সেইটাতে কি জনকল্যাণ হচ্ছে? হচ্ছে না। তাহলে এটাকে কি ব্যবসা বলা যাবে? যাবে না। এখন আরেকটা থিম আপনাদেরকে দেই, একটু গভীরে যে মনোযোগ দিয়ে শুনেন। অনেক বিজনেস স্টুডেন্টও এটা পারবে না যদি আপনি এটা শিখতে পারেন এখন। সেটা হচ্ছে অনেক সময় জনকল্যাণও হয়, কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসও কিনি হচ্ছে, কেনা বেচা, টাকাও আসতেছে, কিন্তু ওটাকে ব্যবসা বলা যাবে না। যেমন মাদ্রাসা চালাচ্ছি, ওয়েলফেয়ার একটা অর্গানাইজেশন চালাচ্ছি, ইউনিভার্সিটি চালাচ্ছি, আপনারা পেমেন্ট দিচ্ছেন, এটা সার্ভিস সেল করছে, এরা একটা অর্থ আয় করছে, জনকল্যাণ হচ্ছে, সবাই শিক্ষিত হচ্ছে, কিন্তু এই ধরনের বিষয়গুলো কোনো ব্যবসা না। এগুলোকে বলা হয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন, দাতব্য অর্গানাইজেশন। একটা চক্ষু হাসপাতাল ওই অর্থে ব্যবসা করে না। হ্যাঁ, কিছু করতে চাচ্ছেন বলেন? হ্যাঁ, এগুলোকে ব্যবসায়িক প্রতিষ্ঠান করা হচ্ছে যখন এগুলোকে লিমিটেড কোম্পানিতে নিয়ে যাওয়া হচ্ছে। এখন তো হসপিটালগুলো আপনার 5 স্টার হোটেলের মতো, তাই না? এগুলো সব হয়ে যাচ্ছে লিমিটেড কোম্পানি। একটা কোম্পানিতে যেমন MD CEO থাকে, চিফ এক্সিকিউটিভ অফিসার, ওদেরও ওরকম থাকে, MD, এক্সিকিউটিভ ডিরেক্টর, ED, এরকম সমস্ত পোস্ট থাকে। এগুলো হচ্ছে কমার্শিয়ালাইজেশন অফ দ্য অব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু স্টিল এগুলো ওই অর্থে মুনাফার কথা চিন্তা করা যাবে না। আবার গভর্নমেন্ট কিছু সংস্থা চালায় যেগুলোকে মুনাফার জন্য তারা চালায় না। বাংলাদেশ রেলওয়ে, BR, গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে জনগণকে যাতে তারা সুন্দরভাবে ট্রান্সপোর্ট সার্ভিসটা পায়, কিন্তু তার মুখ্য উদ্দেশ্য কখনোই এই পয়সা কামানো না। স্যার, এই ইউনিভার্সিটিগুলো তো স্যার নন প্রফিট অর্গানাইজেশন। হ্যাঁ,
কিন্তু এটা হ্যাঁ ইউনিভার্সিটির নিয়ম হচ্ছে কেউ যদি কোনো একটা ইউনিভার্সিটি থেকে আয় পায় ওটা ইউনিভার্সিটির বর্ধনের কাজে, পরিবর্ধনের কাজে, বিল্ডিং বানানো, নতুন ইনফ্রাস্ট্রাকচার, স্টুডেন্ট ডেভেলপমেন্টের জন্য যা যা লাগে, নতুন এগুলো কেনা, এগুলোর পিছনে সে ব্যয় করবে। কোনো টাকা পকেটস্থ করা যায় না। হ্যাঁ অবশ্যই ট্রাস্টিদের এটা একটা মহত্ব। যদি ট্রাস্টি সৎ হয় তাহলে সে কখনোই অর্থ নষ্ট করবে না। আসলে ইউনিভার্সিটির আয়ের উপর নির্ভর করে সে বেতন কাঠামো সেট করতে পারে। একটা অব্যবসায়িক প্রতিষ্ঠানে একটা চক্ষু হাসপাতালে এটা করতে পারে না, ডাক্তারকে সে কী পরিমাণ পারিশ্রমিক দিবে, রোগীর সংখ্যা, আয়, একটা ইনস্টিটিউট চালানোর পর সেটার ব্যয়, এগুলোর কথা মাথায় রেখে সে তার পারিশ্রমিকটা সেট করবে। সব ইউনিভার্সিটি বলেন, সকল হাসপাতাল বলেন, একই পারিশ্রমিক হবে না তো ডক্টর বা কোনো ইঞ্জিনিয়ার বা কোনো শিক্ষকের। এটা ভ্যারি করবে ইউনিভার্সিটির আয়ের উপর। ওকে, আচ্ছা আপনাদের কি গরম লাগছে? আচ্ছা তাহলে একটু বলেন কমিয়ে দিতে। তো আমরা যখন রোল অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইন ম্যানেজমেন্ট অফ বিজনেস আলোচনা করব, সেক্ষেত্রে বিজনেস ওয়ার্ডটা নিয়ে আমরা জানতে পারলাম, তাই না? আচ্ছা এখন আসেন আমরা একটু ম্যানেজমেন্ট নিয়ে হালকা একটু বলি। ম্যানেজমেন্ট অনেকবার নাম শুনেছেন, তাই না? ম্যানেজমেন্ট, হ্যাঁ ওই যে সেদিন বলেছিলাম ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি, মানুষকে ব্যবস্থা করা কৌশলের সাথে, চতুরতার সাথে। ওকে, এটাকে বলা হয় ম্যানেজমেন্ট। একজন মানুষ যখন একটা কাজকে সহজে অন্যর কাছ থেকে আদায় করে নিতে পারে, সে হচ্ছে একটা গুড ম্যানেজার। তাহলে রোল অফ ওবি কি রোল প্লে করে একটা বিজনেসের ম্যানেজমেন্টের ক্ষেত্রে? একটা বিজনেস ম্যানেজমেন্টে অর্গানাইজেশন বিহেভিয়ার কি রোল প্লে করে, এটা হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। আসেন আমরা প্রথম পয়েন্টটা দেখি, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন। অনেক সময় আপনারা শুনে থাকেন গ্লোবালাইজেশন, কিন্তু আপনারা বুঝতে পারেন না গ্লোবালাইজেশনটা আসলে কি। মনে রাখবেন, গ্লোবালাইজেশনে চিন্তা করা হয় পুরা দুনিয়াটাই, পৃথিবীতে 226টা দেশ ধরে নেন, পুরা দুনিয়াটাই হচ্ছে একটা বাজার, একটা মার্কেট, গ্লোবাল মার্কেট। যেখানে আমি চিন্তা করব না কোনো বাউন্ডারি আছে, যেখানে আমি চিন্তা করব না কোনো আইনের বাধ্যবাধকতায় পড়ে আমি পণ্যটা পাঠাতে পারছি না, যেখানে আমি চিন্তা করব না যেখানে কোনো ব্যারিয়ার আছে, বরং পুরো দুনিয়াটাই যেন আমার বিক্রির জন্য, বেচা কেনার জন্য, ট্রানজ্যাকশনের জন্য, ট্রেডিং করার জন্য একটা বাজার। যখন এভাবে চিন্তা করব তখন সেটাও যাবে গ্লোবালাইজেশন। মানুষ বলেন এটা একটা গ্লোবাল ভিলেজে যেমন আকৃতি অনেক ছোট হয়, এক জায়গার উৎপাদিত জিনিস অন্য জায়গায়, অন্য বাড়িতে খুব সহজে মানুষ কনজিউম করতে পারে, ঠিক তেমনি গ্লোবালাইজেশনের প্রেক্ষাপটটাও যেন তেমন। সুতরাং পৃথিবীর যে প্রান্তে সেটা উৎপাদিত হোক না কেন, আমি সেটা বাংলাদেশে বসে কনজিউম করতে পারবো। আইফোন ইউএসএ বানালেও আমি বাংলাদেশে বসে সেটা কনজিউম করতে পারবো। আমার দেশের কোনো নকশিকাঁথা যদি কেউ ইউজ করতে চায়, সে এটা লন্ডনে বসে কিনতে পারবে। আমি ইউনিলিভারের কোনো একটা প্রোডাক্ট বাংলাদেশে বসে ইউজ করতে পারবো, জনসনের প্রোডাক্ট ইউজ করতে পারবো। আমার দেশের কোনো একটা প্রোডাক্ট প্রাণ আরএফএলে সেটা বিদেশিরা ইউজ করতে পারবে। এই যে পুরো ইয়েটা দুনিয়ার মধ্যে বিজনেসটা হচ্ছে, আমরা অনেক সুন্দরভাবে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে বিজনেস করে যাচ্ছি, এগুলো হচ্ছে গ্লোবালাইজেশনের ফল, বিশ্বায়ন। এখানে অনেক কম্পিটিশান বিরাজ করে, যেহেতু পুরো দুনিয়াটাই খোলা জানালার মতো, সুতরাং সবাই কম্পিট করে, সবাই তার প্রোডাক্ট বিক্রি করতে চায়, সুতরাং এখানে একটা আলটিমেট কম্পিটিশান চলে আসে। তো পুরো দুনিয়াটাই যখন গ্লোবাল মার্কেট, গ্লোবাল ইনস্টিটিউটগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, গ্লোবাল অর্গানাইজেশনগুলো বিভিন্ন জায়গায় যে তাদের ফাংশন করছে, সুতরাং একটা দেশে যখন আপনি অর্গানাইজেশনাল বিহেভিয়ার প্র্যাকটিস করবেন, তখন সেটা হবে গ্লোবালি একটা অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল অফ প্র্যাকটিসিং। যেমন একটা উদাহরণ দিই, আমার দেশে অনেক বিদেশি প্রতিষ্ঠান আসবে যারা বিদেশিদের নিয়ম কানুন, বিভিন্ন কমপ্লায়েন্স এখানে চেষ্টা করবে ফলো করতে। তখন অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যারা চেষ্টা করবে বিদেশিদের মতোই বেতন কাঠামো করতে। একটা মজার বিষয় হচ্ছে, আপনি ইপিজেডে যদি যান, এক্সপোর্ট প্রসেসিং জোন, ওখানে যে দেখবেন ছোট্ট ছোট্ট ফ্যাক্টরি, দেশীয় হোক বা বিদেশি হোক, ওরা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, যেহেতু গ্লোবালি কাগজপত্র ওরা চালাচালি করে, ওরা ডলারে বেতন দেয়। মানে তোমার যদি 10,000 হয়, 10,000-এ কত ডলার হয় ওটা লিখে অ্যাপয়েন্টমেন্টে দেবে, টাকায় উল্লেখ করবে না, ডলারে। ওকে, কারণ ট্রানজ্যাকশানটা ইন্টারন্যাশনালি কমপ্লাই করে তারা করে। অনেক বড় বড় প্রতিষ্ঠান থাকে যারা
ওই দেশের একটা বড় হাব বাংলাদেশ বা ইন্ডিয়া কোথাও বসাবে, কিন্তু পেমেন্টটা দিবে ইন্ডিয়ান রুপিতে না, ডলারে। ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড নর্মস। সুতরাং অর্গানাইজেশন বিহেভিয়ার প্র্যাকটিসগুলো প্রতিটাই গ্লোবালি ফুলফিল হচ্ছে কিনা দেখবে। বিদেশি এই যে রানা প্লাজার ঘটনার পরে এই যে এত মানুষ মারা গেল সাভারে, এই ঘটনার পরে না বিদেশিরা অনেক আসলো, এসে বলছে যে এটা নাই সেটা নাই, বিভিন্ন বায়ার বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট দিল, বললো তোমরা আইন কমপ্লাই না করলে তোমাদেরকে কাজের অর্ডার দিব না, জিএসপি সুবিধা ক্যান্সেল, হ্যান ত্যান আবিজাবি অনেক কিছু বললো। বাঙালি তখন তাদের ভুল বুঝতে পারলো কিছুটা, আবার তারা ইনভেস্ট করলো বাধ্য হয়ে। তখন তারা একটা কথা বলে দিয়েছিল যে এই কাঠামো থাকতে হবে একটা গার্মেন্টসে, নাহলে তারা ওখানে কোনো অর্ডার প্লেস করবে না। আপনারা অনেক গার্মেন্টসে ঢুকে দেখবেন একটা বড় লাল দরজা, এটা অ্যাকর্ড নামে একটা বড় সংস্থার একটা রিকোয়ারমেন্ট, এটা ফুলফিল না করলে অর্ডারও যাবে না। দেখবেন যে বাইরে বহির্নির্গমন একটা সিঁড়ি থাকতে হয় গার্মেন্টসে, তাহলে সমস্ত জায়গায় অর্ডার দিতে হয়। তারপর মিনিমাম একটা ওয়েজেস দিতে হয়, ওটা না দিলে বিদেশিরা খুব রাগ করছে রানা প্লাজার পর, তারা এখানে অর্ডার দিবে না। মিনিমাম একটা ওয়েজেস দিতে হয়। ম্যাটারনিটি লিভ ওখানে দেওয়া হচ্ছে না, যেহেতু গার্মেন্টসে অধিকাংশ মহিলা, আর ম্যাটারনিটির সময় তাদেরকে যদি লিভ দেওয়া না হয়, কিছু অংশের বেতন দেওয়া না হয়, তারা অর্ডার দিবে না। এগুলো হচ্ছে অর্গানাইজেশন বিহেভিয়ার একটা গ্লোবাল প্র্যাকটিস। পুরো দুনিয়াটা এখন গ্লোবালাইজেশনে। ছোট প্রতিষ্ঠান গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক সময় মালিক পক্ষের মন ছোট, অতটা দেয় না, কিন্তু মাল্টিন্যাশনাল অনেক কর্পোরেশনগুলো যারা বাংলাদেশে কাজ করে তাদের স্টার্টিং স্যালারি ট্যালারি বা আনুষঙ্গিক সুবিধা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। যেমন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে কাজ করে যে টেস্টটা পাবেন, একটা লোকাল কোম্পানিতে কাজ করে টেস্টটা আসবে না। তো সত্য কথা, সত্য কথা, হ্যাঁ সত্য কথা। তারপর দেখেন, তাহলে এটা হচ্ছে বিশ্বায়ন গ্লোবাল ভিলেজ। ওকে, ম্যানেজিং ওয়ার্কফোর্স ডাইভার্সিটি। ওয়ার্কফোর্স হচ্ছে আমার যে কর্মশক্তিটা মূল আছে। ফর এক্সাম্পল, সে কাজ করতে পারছে 18 বছর বয়স থেকে 59 বছর, কথার কথা ধরে নেন এই চাকরির সময়সূচিটা হচ্ছে আমার মূল ওয়ার্কফোর্স। এর বাইরে মানুষ কিছু জিনিস কাজ করতে পারে, জিডিপিতে সেটা কন্ট্রিবিউটেড হতে পারে, কিন্তু তার মূল ওয়ার্কফোর্স হচ্ছে সে তারুণ্য থেকে একটা বৃদ্ধকালের উপনীত না হওয়া পর্যন্ত ওই সময়কাল। তাহলে এই যে বিভিন্ন ওয়ার্কফোর্স, আপনি যখন অর্গানাইজেশনে প্র্যাকটিস করতে যাবেন দেখবেন তাদের মধ্যে একটা ডাইভার্সিটি আছে। মাল্টিনেশনাল কোম্পানিতে গেলে দেখবেন যে ওখানে একজন বস আসছে ইন্ডিয়া থেকে, একজন নেপাল থেকে, একজন শ্রীলঙ্কান ইঞ্জিনিয়ার, ওদের সাথে আপনাকে কাজ করতে হবে। সফটওয়্যার ডেভেলপার আসছে, সে ইউকে থেকে আসছে, তার সাথে বসে কাজ করতে হবে। এটা হচ্ছে ডাইভার্সিটি। হেট্রোজেনাসিটি একটা শব্দ আছে, তার মানে হচ্ছে বহু বৈচিত্র্যের, একক কিছু না। এখানে আপনি যদি অনেক মানুষের সাথে কাজ করেন তাহলে সেটা একটা ডাইভার্সিটি আপনাকে অফার করবে, অনেক কিছু শিখতে পারবেন। মধ্যে এই আপনার ডাইভার্সিটিটা অনেক বেশি। যখন আপনি বিদেশে যাবেন কাজ করতে, কোনো বড় সিটিতে দেখবেন যে একসাথে কাজ করছেন হয়তো একটা বিজনেস ফার্মে, সবাই বিভিন্ন দেশের, তাদের এথনিসিটি বিভিন্ন দেশের, চুলের কালার বিভিন্ন দেশের, কথা বলা ভিন্ন ল্যাঙ্গুয়েজের। তো এটাই তো ডাইভার্সিটি। ডাইভার্সিটি মেনটেন করে কাজ করতে হয়। অন্যের মন এবং মননকে সম্মানজনকভাবে দেখে কাজ করতে হয়। কেউ রেডিলি আপনার কালচারে প্রবেশ করবে না, কেউ রেডিলি আপনার মতো ফ্যামিলি ভ্যালুস সম্পন্ন জায়গা থেকে আসে নাই, সে আপনার মতো এত লয়াল না। কিন্তু তার মধ্যেও কিছু ওয়ার্ক এথিক্স আছে, তার মধ্যেও ভালো অনেক কিছু আছে যেটা আপনার মধ্যে নাই। বাঙালির মধ্যে অনেক ভালো কিছু আছে, আবার ফরেনারদের মধ্যেও অনেক সত্যবাদিতা আছে, তাই না? আপনি হয়তো মুসলিম হয়ে বাংলাদেশের থেকে যে পরিমাণ সৎ না, কিছু কিছু ক্ষেত্রে সে অন্য ধর্মের হয়েও বিদেশের মতো জায়গা থেকেও তার সততা লেভেল আপনার চেয়ে হাই, বুঝছেন? এই জন্য ডাইভার্সিটি শুধুমাত্র চুলের কালার, গায়ের রং বা অনেক এথনিসিটি নিয়ে আসছে এমন না। মানুষের ইনার ভ্যালুজের কারণেও ডাইভার্সিটি দেখা যায়। একটা মানুষ কখনো একটা মানুষের মতো 100% হয় না, কাছাকাছি হয়, কাছাকাছি হয়। অনেক সময় মানুষের সাথে মানুষের মনে অনেক মিল থাকে, চিন্তা ভাবনায় মিল থাকে। তো এগুলো ফেস করে কাজ করাই তো রিয়েল ম্যানেজারের কাজ, যে সে ওয়ার্কফোর্স ডাইভার্সিটিটাকে ম্যানেজ করে কাজ করতে পারে। আমি আমার একজন ভাইকে প্রশ্ন করছিলাম, উনি বিদেশে থাকেন,
উনি বললেন যে, আমি বললাম যে ইউএস কান্ট্রি, কখনো ধরেন গেলাম একটা জায়গায় কাজও করতেছি, নামাজের সময় কি ছুটি পাবো? উনি আমাকে একটা উদাহরণ দিলেন যে এরকম একজন তার বসকে বলছিল যে সে নামাজ পড়বে, বস তাকে স্পেস দেখাই দিচ্ছে, মানে পারলে সে যায় নামাজটাও বিছিয়ে দেয়, যে মানে তুমি এখানে নামাজ পড়ো। এটা অনেক ফাইন না? এই যে দেখেন ইসরায়েলের যে আগ্রাসন চলছে কিছু ক্ষেত্রে আমেরিকার মদদে, এটার যে কলম্বিয়া এবং ইয়েল ইউনিভার্সিটি স্টুডেন্টরা আন্দোলন করতেছে না, যদিও তারা মুসলিম না, যদিও তারা খ্রিস্টান, যদিও তারা, খেয়াল করে দেখছেন কি আন্দোলনটা হলো? হ্যাঁ, কিন্তু জাস্ট আন্দোলনটা দেখেন সত্যের পক্ষে। এই জন্য সবাই যে আসলে নেগেটিভভাবে নেয় বিষয়গুলোকে এমন না। আপনি তখন উদার মানুষ হতে পারবেন যখন আপনি কোনো বর্ণ, কোনো ধর্ম মানুষের উপর কোনো অবস্থাতেই জুলুম করবেন না। আপনার যেমন ধর্ম পালন করার অধিকার আছে, ওই ব্যক্তিরও 100% তার ধর্ম পালন করার, ফলো করার অধিকার আছে। কোনো বিষয়ে কখনোই কোনো অবস্থাতেই ব্যাড রিফ্লেকশন দেওয়া যাবে না। ওকে, কারণ তারও ধর্ম নিয়ে একটা ফিলোসফি আছে, আপনি রেডিলি সেটা চেঞ্জ করতে পারবেন না। তারও একটা ওয়ে অফ লাইফ আছে যেটা আপনি রেডিলি আপনি আপনার অংশে নিতে পারবেন না। সুতরাং অন্যের সব কিছুর উপর একটা মিনিমাম সীমানা রাখবেন, কখনোই অনধিকার চর্চা করতে যাবেন না। ওকে, যেটা আপনার অধিকার, যেটা আপনাকে আপনার ধর্মীয় অনুভূতি বলে, সেটা নিয়ে পজিটিভলি এগোবেন। তারপর হচ্ছে ইমপ্রুভিং কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি। কোয়ালিটি ইমপ্রুভ করা, অর্গানাইজেশনের বিহেভিয়ারের একটা অন্যতম কাজ হচ্ছে ভালো বিহেভ, ভালো কাজ, ভালো স্কিল দিয়ে কোয়ালিটিটাকে ডেভেলপ করা, যাতে ম্যানেজমেন্টে আলটিমেট আপনি কিছু দিতে পারেন। দুইটা শব্দ শিখেন, হ্যাঁ, খুব মজার শব্দ। একটা শব্দ হচ্ছে আপনার অপটিমাইজেশন, আবার সেট করে নিই। একটা শব্দ হচ্ছে এই যে অপটিমাইজেশন, একটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন। আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলেন, বললো তুমি তো কমার্স কিছুটা হলেও পড়ে আসছো, আচ্ছা বলো তো প্রফিটকে তুমি ম্যাক্সিমাম করলে আমি খুশি হব মালিক পক্ষ হিসেবে, নাকি অপটিমাম করলে খুশি হব? না, উত্তর হচ্ছে অপটিমাম। অপটিমাম এবং ম্যাক্সিমামের মধ্যে বেসিক পার্থক্য কি আপনারা ওই যে এটা দিয়ে বুঝাই, রাস্তাঘাটে অনেক সময় লাল লাল কিছু দেখেন না, আঁক মারাই করে মেশিনগুলা, এখন টিনের মতো সাদা সাদা ডিজাইন করছে। তো ওখানে যেই ব্যক্তি আঁকটা দিচ্ছে মেশিনে, ওর কিন্তু একটা টেকনিক আছে, কোনভাবে দিলে, কতবার মোড়ে ভেঙে চুরে দিলে সর্বোচ্চ সে আউটপুট পাবে। এখন আপনি যদি এরকম আঁক মারাই করতে যাই, আমি হয়তো ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করবো, এর বেশি পারবো না, ক্লান্ত হয়ে রাস্তায় বসে যাব। কিন্তু সে জানে কতবার এটাকে আর কোন অ্যাঙ্গেল থেকে দুমড়ে মুছলে মেশিনে দিলে আর একটু গ্লাসটা ভরবে, কারণ সে বংশ পরম্পরা হয়তো এটাই করে আসছে। তো তার যে আউটপুট রেজাল্ট সেটা হচ্ছে অপটিমাম, আর আমার যে আউটপুট সেটা হচ্ছে ম্যাক্সিমাম। সুতরাং কেউ যদি আপনাকে প্রশ্ন করে তুমি কি তোমার অর্গানাইজেশনে অপটিমাম সার্ভিস দিতে আসছো নাকি ম্যাক্সিমাম সার্ভিস দিবা, আপনি বলবেন অফকোর্স আমি অপটিমামটাই দেওয়ার চেষ্টা করব। অপটিমাম ইজ সামথিং দ্যাট ইজ ম্যাক্সিমামের বড় ভাই, ম্যাক্সিমামের চেয়েও বড় কিছু, বুঝতে পারলেন? তো কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করবেন। যে কোয়ালিটি কখনো দেখা যাবে না, ছোঁয়া যাবে না, আপনি কাজ করে যাচ্ছেন, আপনার কাজই কথা বলবে। ওকে, এবং প্রোডাক্টিভিটি এনশিওর করতে হবে, মানে উৎপাদনশীলতা। প্রোডাক্টিভিটির সঙ্গে হচ্ছে এটা আউটপুট অ্যান্ড ইনপুটের একটা রেশিও। ওকে, যেমন আগে একজন গার্মেন্টস কর্মী 1 ঘন্টায় 2টা জামা বানাতে পারতো, এখন সে 3টা পারছে। দ্যাট মিনস তার প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করে গেছে, তার এফিসিয়েন্সি বাড়ছে, এফিকেসিটা বাড়ছে, তাই না? অর্গানাইজেশনে যত ভালো আউটপুট দিবেন তত বেশি আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, আপনাকে তারা তত প্রোডাক্টিভ এমপ্লয়ি হিসেবে ধরে নেবে। আনপ্রোডাক্টিভ এমপ্লয়ি হচ্ছে তারা যারা আউটপুট জেনারেট করতে ব্যর্থ। 1 ঘন্টা ধরে কাজ করছে, একটা কাজও শেষ হয় নাই, কিন্তু পাশের টেবিলে মানুষজন ঠিকই কাজ করে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি সময় সাপেক্ষে তো প্রোডাক্টিভিটি ক্যালকুলেট করতে পারবেন না, মিনিমাম একটা টাইম লাগবে। কিন্তু তবুও আপনি যখন একজন মানুষকে বলবেন যে সে কোয়ালিটিফুল, দেখবেন যে তার প্রোডাক্টিভিটি অনেক
হাই। ওকে, সে সবচেয়ে বেশি আউটপুট জেনারেট করতে সক্ষম। আউটপুট মানে কোন একটা ফলাফল, কোন একটা প্রোডাক্ট। আচ্ছা, একটু ভেঙে বলি। বিজনেসে আমরা বলি 3 ধরনের ম্যাটেরিয়ালের কথা। একটা হচ্ছে র ম্যাটেরিয়াল, এটা একটা কাঁচামাল, এটা দিয়ে হয়তো একটা জামা উৎপাদন করা যাবে, এটা হচ্ছে একটা কাপড়, র ম্যাটেরিয়াল। এদের যখন আমি প্রসেস করার জন্য কোনো মেশিনে দিয়ে দিচ্ছি, মেশিনে চলছে, এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। ফিনিশ গুডস হচ্ছে যখন সেটা মেশিন থেকে বের হলো একদম কমপ্লিট কিছু। ওকে, ফিনিশ গুডসের সংজ্ঞা কি জানেন? ফিনিশ গুডসের সংজ্ঞা হচ্ছে যেটাকে ফার্দার প্রসেসিংয়ের আর দরকার নাই, এটা তো হয়ে গেছে, এটা প্রসেসিংয়ের দরকার নেই, চাইলে কথা বলতে পারবো। কিন্তু চিপটা একদিকে, প্লাস্টিকটা একদিকে, হ্যাঁ, এগুলো কি কথা বলা যাবে? অ্যাসেম্বল করতে হবে না? আবার অনেক কোম্পানির ফিনিশ গুডস অন্য কোম্পানির কাঁচামাল বা র ম্যাটেরিয়াল হতে পারে। যেমন গার্মেন্টস কোম্পানিগুলো শার্ট বানায়, সে বলে আমি তো বক্রম বা ইন্টারলাইনিং এই মোটা অংশটা বানাই না, আমি তো বাটন বানাইতে আসি না এখানে। বাটন গার্মেন্টস অ্যাক্সেসরি অন্যান্য কোম্পানি বানাবে। এখন অ্যাক্সেসরিজ ওই কোম্পানি বাটন যখন আমাকে দিচ্ছে, এটা কিন্তু ঠিকই তার জন্য একটা ফিনিশ কোর্স, বেচারা এরপর আর কিছু করে না, কিন্তু এটা আমার জন্য একটা র ম্যাটেরিয়াল মাত্র। বুঝতে পারলেন ব্যাপারটা? মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনারা অন্তত কিছু ক্ষেত্রে বিবিএ স্টুডেন্টকেও ছাড়া যাবেন। মনোযোগ দিয়ে শুনেন, অনেক মজার বিষয় এখানে। তো প্রোডাক্টিভিটি হচ্ছে একটা ফিনিশ গুডস পাওয়ার জন্য একটা উদ্দেশ্য, আমি ফাইনালি আউটপুট কত পাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার প্রোডাক্টিভিটি। ইমপ্রুভিং কাস্টমার সার্ভিসেস, ইমপ্রুভ কাস্টমার সার্ভিস যেই কোম্পানি যত বেশি দিতে পারবে, অর্গানাইজেশনাল সাকসেস তার তত বেশি তুঙ্গে থাকবে, উপরে থাকবে। যে কোম্পানি থেকে একটা গাড়ি কিনতে গেলেন, ও যদি বলে এখানে পুরো ঢাকা শহরে আমার কোনো সেলস সেন্টার নাই, আপনি সহজে কিনতে চাইবেন? দেখেন ভাই, গাড়িটা তো কিনছেন, আমার গাড়ি পার্টস কিনতে অ্যাভেলেবেল না, আপনি কিনবেন? এমনি মধ্যবিত্তের কাছে গাড়িটা একটা স্বপ্ন। এখন একটা সিলি পার্টসের জন্য আপনি কি আর আমেরিকায় যে এগুলো নিয়ে আসতে পারবেন? এক্সপোর্ট ডিউটি দিয়ে এককভাবে পারবেন না তো, ইম্পোর্ট ডিউটি দিয়ে এককভাবে আনতে, এটা অ্যাভেলেবেল না। আপনি তাকে প্রশ্ন করলেন এটা কাস্টমার সার্ভিস কি অ্যাভেলেবেল? সে বলল না, আমাদের কোনো কাস্টমার কেয়ার পয়েন্ট নেই। আপনি কিনবেন? সহজে কিনবেন না। কেন? কারণ আফটার সেলস সার্ভিসটাও আপনি পাচ্ছেন না। আফটার সেলস সার্ভিস আপনাকে অ্যাটলিস্ট পেতে হবে। তো অ্যাটলিস্ট মানুষ যখন কিছু জিনিস আছে সেলস সার্ভিস ছাড়া হয় না, যেমন এসি, ফ্রিজ, এগুলো মানুষ, কম্পিউটার, এগুলো মানুষ সেলস সার্ভিস চায়। আফটার সেলস সার্ভিস ওটা ইনস্টল করে দিতেও একটা মানুষ লাগে। একটা এসি তো আপনি লাগাতে শুরু করে দিবেন না, বাসায় এসে কেউ এসে লাগিয়ে দিয়ে যাবে, তাই না? সো এই সমস্ত বিজনেসে যদি আপনি কাস্টমার সার্ভিস দিতে না পারেন, অর্গানাইজেশনাল পারফরমেন্স ভালো কখনোই হবে না। আপনি প্রোডাক্টটাকে মার্কেটে ছাড়তে পারবেন না। কোন কোম্পানিগুলো জায়গায় জায়গায় তাদের সেলস পয়েন্টটা বসায় রাখছে। আমি আমার বাংলালিংকের সিমটা ব্যবহার করি 2004 সাল থেকে। আপনাদের অনেকের বয়স এত না, তাই না? 20 বছর এই সিমটার বয়স। শুরুর দিকে এত কাস্টমার পয়েন্ট ছিল না, এখন অনেক কাস্টমার পয়েন্ট। কেন? ডাচ বাংলা ব্যাংকের একটা বিজনেস বুমিংয়ের সম্ভাবনা অন্যদের চেয়ে একটু হাই। সব জায়গায় তাদের বুথ, আপনি সব রিমোট প্লেসে যেও একটা ডাচ বাংলার বুথ পাচ্ছেন। ইজেন্ট এটা আফটার সেলস সার্ভিস, যে তারা আপনাকে একটা কার্ড বিক্রি পর সার্ভিস পাচ্ছেন। অনেক জায়গায় এটিএম বুথে একটা কার্ড আমাকে ধরিয়ে দিল, প্রতি বছর একটা পেমেন্ট কেটে নিচ্ছে, কিন্তু আমি ওদের বুথ আর খুঁজে পাচ্ছি না। আপনি তো সেখানে যাবেন না। পুরো দুনিয়াটা হয়ে গেছে সবচেয়ে বেশি সার্ভিস যেখানে পাবে ফ্রিতে, সেখানেই মানুষ মুভ করবে। ওকে, সুতরাং কাস্টমার সেলস সার্ভিস একটা অর্গানাইজেশনাল বিহেভিয়ার এর অ্যাটাচ করবেন যাতে পারফরমেন্সটা ইমপ্রুভ হতে পারে। স্কিল কি ইমপ্রুভ করবেন? সব সময় স্কিলড হবেন। একটা অর্গানাইজেশনে গেলেন, একটা মাইক্রোসফট এক্সেলের কাজ জানেন না, আপনি লজ্জাবোধ করবেন। 2টা শব্দ আপনি টাইপ করতে পারেন না, হবে না। ম্যানেজমেন্ট আসলো বললো এত তো সময় নাই, 10 মিনিট একটা প্রেজেন্টেশন দাও না, দেখি তুমি কি বলতে চাচ্ছ। বিজনেস এখানে ইনভেস্ট করা যায়, নতুন একটা ডিস্ট্রিক্টে আমার কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়, আগে আমাকে কিছু ডেটা দাও দেখি যে কীভাবে তুমি এটা করতে যাচ্ছ। আপনি সেটা করতে পারেন না, ইউ আর নট এ গুড ম্যানেজার, তাই না? আপনাকে ওই লেভেলে স্কিল হতে হবে। মাইক্রোসফট এক্সেল দিয়ে কিছু কালীন সারি করে দেখাতে হবে যে বিগত বছরগুলোতে
ফর এক্সাম্পল এই ডিস্ট্রিক্টে আমরা বিজনেস করে এই লাভ পেয়েছি, এই অঞ্চলটায় ডেমোগ্রাফিক্যালি আয়ের অংশ অনেক ভালো, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি হাই, এখানকার মানুষজন এই প্রোডাক্টটা কিনতে অনেক উন্মুখ, সুতরাং আমরা এখানে যেতে পারি। কিছু না কিছু আপনাকে মোটিভেশনাল তাকে বলতে হবে, তো নাহলে তো সব বিজনেস ভেঞ্চার ওখানে নিয়ে যাবে না, তাই না? সো স্কিল হওয়ার চেষ্টা করেন। বিদেশি বায়ার আসছে, আপনাকে কোম্পানি যেন পাঠাতে পারে, আপনি যেন ইংরেজিতে 2টা কথা বলে একটা অর্ডার নিতে পারেন। ঠিকমতো কমিউনিকেট করতে পারলেন না, একটা গ্যাপ রয়ে গেল, তো সহজে অর্ডার পাবেন না। আপনি একটা মেল ঠিক করে লিখতে পারেন না, অর্ডার পাবেন না। শুধু মেল লিখতে পারাটা বা ভাষা বলতে পারাটাই কিন্তু ভদ্রতা না, ভদ্র ভাষা বলতে পারাটা একটা ভদ্রতা। আপনি কারোর সাথে কথা বলতেছেন, ইয়েস না বলে বললেন ইয়া, সে বলবে তো কিছুই জানে না, কারণ ইয়েস বলতে হবে ফর্মাল ল্যাঙ্গুয়েজে, তাই না? ওই যে আপনাদেরকে সেদিন বলেছিলাম যে বায়ারকে জিজ্ঞেস করলেন যে হোয়াট ইজ ইউর নেম, সে মাইন্ড করবে। হোয়াট শব্দটা অ্যাভয়েড করবেন, বলবেন নেম প্লিজ, সে খুব ওয়ার্ম ফিল করবে, এত ভালো কালচার জানে, হ্যান্ডশেক করবে আপনার সাথে। এগুলো অনেক কিছু। ও কিন্তু ওর প্রতিষ্ঠানের প্রতিনিধি, মানুষ কিন্তু রিপু বা অনেক ইয়ের বাইরে না। সে আপনার উপরে ক্ষিপ্ত হলে অর্ডার না দিয়ে চলে যেতে পারে, অন্য প্রতিষ্ঠান আছে সেখানে সে অর্ডার প্লেস করবে, তার ব্যক্তি স্বাধীনতা, তাই না? সো সবসময় একটা এনচান্টমেন্টের মধ্যে সবাইকে রাখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে যাতে অর্গানাইজেশনটা ঠিকমতো চালাতে পারেন। যত ধরনের কোর্স আছে, একটু ইংলিশ স্পিকিংয়ের, আইএলসের, এটা সেটা, কম্পিউটার গ্রাফিক্সের শিখবেন, ডিজিটাল মার্কেটিং শিখবেন, এগুলো জীবন চলার পথে অনেক সাহায্য করবে। ভালো ইংলিশ বলতে পারলে আপনার জীবনের 80%ই পথ সোজা। ভালো ইংলিশ যদি বলতে লিখতে পারেন, তাই না? একাডেমিক লাইনে থাকলে তো আরও ছক্কা, থিসিস করতে পারবেন, হ্যাঁ সব কিছু আর্টিকেল করতে পারবেন, টিচারদের সাথে কথা বলতে পারবেন, ক্লাসে ইংরেজিতে লেকচার দিতে পারবেন, পেশা বুঝে। ওকে, সুতরাং ইংরেজি যখন ভালো জানে মানুষ, তখন সে একটা নির্দিষ্ট অংশ এমনি সলভ করতে পারে। ইনোভেশন অ্যান্ড চেঞ্জ, উদ্ভাবনীমূলক কিছু এবং চেঞ্জ সবসময় করে যেতে হবে। আপনার প্রোডাক্টের হোক, আপনার সিস্টেমের হোক, যে কোনো কিছু। পৃথিবীতে সর্বপ্রথম মোবাইল ফোন বানিয়েছিল মোটরোলা, কিন্তু মোটরোলা হঠাৎ মার্কেট থেকে গায়েব হয়ে এখন আবার মার্কেটে ইন করার চেষ্টা করছে, কারণ তারা কন্টিনিউয়াস যে ইনোভেশন সেটা করতে ব্যর্থ ছিল। সিটি সেল যখন বাংলাদেশের প্রথম ব্যবসা শুরু করলো, সেটটা আধুনিক ছিল না, অধুনা কিছু তারা অফার করতে পারেনি, টেকনোলজিতে আপগ্রেড করতে পারেনি, মার্কেট থেকে চলে গেল। এখন বাংলাদেশে মানুষের পার ক্যাপিটা বা মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, পার ক্যাপিটাল না, আচ্ছা এলটা বাদ দিবেন, ক্যাপিটা, এটা একটা ইকোনমিক ল্যাঙ্গুয়েজ, ইকোনমিক্স। ক্যাপিটা মানে হচ্ছে হেড, পার্সন, পার হেড। পার ক্যাপিটা ইনকাম মানে হচ্ছে মাথাপিছু আয়। পুরো দেশে যদি 18 কোটি মানুষ হয়, 18 কোটি মানুষের আয় দিয়ে জনসংখ্যা ভাগ করলে পার ক্যাপিটা একটা ইনকাম দাঁড়ায়। এভাবে একটা অঞ্চলেরও পার ক্যাপিটা হয়, একটা ডিস্ট্রিক্টের হয়, একটা বিভাগের হয়। ওকে, তো পার ক্যাপিটা ইনকাম এগুলো দেখে একটা মানুষের এখন বোঝা যায় যে পারচেজিং পাওয়ার অনেক হাই। এখন আস্তে আস্তে সব ফ্ল্যাট প্যানেল টিভি চলে আসতেছে, মানুষ আর ওই বক্স পেট মোটা টিভি আর ইউজ করতে চায় না। হ্যাঁ, না, কারণ আপনারা হয়তো স্ট্যাটিস্টিক্সে পড়ছেন যে গাণিতিক মান চরম মান দ্বারা, অ্যাবসলিউট ভ্যালু দ্বারা প্রভাবিত। এটার মান হচ্ছে ধরেন এরকম যে ক্লাসের মধ্যে সবাই করছে ফেল, 10 জন স্টুডেন্ট পাইছে A+। এখন ওই 100 জনকে তো আমি 10 জন দিয়ে জাজ করতে পারবো না যে এভারেজে কত আসছে, কারণ এভারেজ হলে দেখা যাবে যে একটা ভালো এভারেজ দাঁড় হয়ে গেছে, কিন্তু আসলে তো এটা রিয়েল চিত্র না। বনানী থাকা মানুষের আয় এবং নীলফামারীতে থাকা মানুষের আয় সমান না, কিন্তু তার ইনকামের সাথে যখন নীলফামারী দরিদ্র মানুষের ইনকামটাকে ইয়ে করে আপনি গরিব দেশে পার ক্যাপিটা ইনকাম ইয়ে করবেন, তখন মাথা পিছু ভালোই দেখাবে। অ্যাকচুয়াল সিনারিও সেটা না। হ্যাঁ, ইকোনমিক্সের আরও অনেক ওয়ে আছে, এগুলো অনেক ট্রাবলসাম, সময় সাপেক্ষ, কিন্তু ওয়ে আছে। এখন দেখানো যাচ্ছে না। আমি ইকোনমিক্স পড়াই বিবিএর একটা ব্যাচে, ওখানে এই টপিকটা নিয়ে আলোচনা করলে আপনারা থাকলে হয়তো একদিন আসতে পারেন, ইয়ে করব। যাই হোক, যত বেশি মানুষের পারচেজিং পাওয়ার বাড়ছে, তত বেশি একটা সোশ্যাল চেঞ্জ হচ্ছে, একটা ইনোভেশন হচ্ছে। কিছু কিছু কোম্পানি যারা ইনোভেশনের লাইনে আছে, টেকনোলজিক্যাল প্রোডাক্ট বেচে, ওরা যদি কোনো কারণে টেকনোলজি আপগ্রেডেশন না দিতে পারে, মার্কেটে ওরা থাকতে পারবে না। এই ধারণা একটা বিজনেসম্যানের আছে, একটা যে সায়েন্স বুঝে না, একটা বিজনেসম্যান তারও আছে। আমি একটা উদাহরণ দিই। আমি একটা ফ্রিজের দোকানে একবার গিয়েছিলাম, ওখানে দেখলাম যে বেশ কিছু ফ্রিজ
একজন ভাই আমাকে বললো যে ফ্রিজটা এত ভালো চলছে, এতগুলো আমি বিক্রি করলাম। আমি বললাম তাহলে আপনি এটা আর কয়েকটা করেন, মজুত করেন, আরও কয়েকটা বিক্রি করেন, এখন তো শোরুমে মাত্র কয়েকটা দেখা যাচ্ছে। সে আমাকে যে উত্তরটা দিল আমি পাগল হয়ে গেলাম। ভিডিও টিচার হিসেবে আপনি অনেক কিছু শেখার আছে। সে আমাকে বললো না এটা আমার অর্ডার দিব না। কেন অর্ডার দিবেন না? ভালো যখন চলছে অর্ডার দেন না। এখানকার মানুষের যে মনস্তাত্ত্বিক ইস্যু, তারা কতদিন পর্যন্ত একটা প্রোডাক্ট খাওয়ালে তারা খেতে পারবে, এরপরে তারা এটা নিবে না। কেন? কারণ টেকনোলজিক্যালি পরের ভার্সন চলে আসছে, এই বিষয়ে তারা অ্যাওয়্যার, সুতরাং তারা এটা নিবে না। আমি সবসময় অধুনা বা আধুনিক মডেলগুলো আমার সংযোজনে রাখবো। ব্যাকডেটেড কোনো প্রোডাক্ট যদি আমি লোড করে রাখি, এটা আমার গোডাউনে নষ্ট হবে, পরবর্তীটা আমি আবার সেল করতে পারবো না বা ফেরত দিতে আমার অনেক ডকুমেন্টেশন চালাচালি করতে হবে, এটা আমার জন্য একটা বাড়তি হ্যাসেল। এই জন্য টেকনোলজিক্যালি আপডেশন হওয়ার সাথে সাথে বা পরবর্তী ফিচার চলে আসার সাথে সাথে ওল্ড ভার্সনটার অটোমেটিক প্রাইস ফল করে মার্কেটকে তখন অনেক পুশ করতে হয় একটা প্রোডাক্ট সেল করার জন্য, দরকার নাই। সুতরাং আমি খামাখা একটা ওয়্যার হাউসে আরও 10টা কপি এটা রেখে কোনো লাভ নাই। দেখেন, সে মার্কেট সম্পর্কে অ্যাওয়্যার। যে অঞ্চলে মার্কেটের মানুষজন যত বেশি শিক্ষিত, সে অঞ্চলে আপনার এই অ্যাওয়ারনেসটা আরও হাই হতে হবে। যারা একবার আইফোন ব্যবহার করছে তাদেরকে আপনি অন্য ব্র্যান্ডে আনতে আপনার খবরে যাবে, বা সে আসলে হয়তো ওই লেভেলে স্যাটিসফ্যাকশান পাবে না, কারণ সে একটা মার্জিনে কিন্তু বিলং করে, বুঝছেন। সে আফটার সেল সার্ভিস থেকে শুরু করে যত কিছু আছে, ইউজার ফ্রেন্ডলিনেস, সব কিছু ওই সেটে পাচ্ছে, যেটা রেডিলি সে অন্য সেটে পাবে না দেখে সে আসবে না। আবার কিছু মানুষ আছে যারা একটা সেট বেশি দিন ব্যবহার করে না, ইনকাম লেভেল ভালো, আইফোনের পরবর্তী ভার্সন আসলে সে জাম্প করে ওটাতে চলে যায়। তো এই সমস্ত মানুষের জন্য অনেক বেশি আইফোন বর্তমান ভার্সনে রাখলেও ফিউচারে 3 মাস পর যেটা আসছে ওটাকে মাথায় রেখে হলো বর্তমানগুলো সেল করে শেষ করতে হবে, আদারওয়াইজ এগুলো আপনি সহজে সেলিবিলিটি পাবেন না। ওকে, বিক্রয়যোগ্যতা এটাও একটা বড় বিষয়। তারপর হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। মানুষ শুধু স্কিল নেয়, মানুষ শুধু কোয়ালিটি নেয়, মানুষ শুধু গ্লোবালাইজেশন বুঝে, মানুষ কত কিছু বুঝে, মানুষ বুঝে না ওয়ার্ক লাইফ ব্যালেন্স কী। মানুষ চাকরি করতে আসছে, তার বাসায় 2টা বাচ্চা আসছে, সে সকালবেলা 9টার সময় চাকরি করতে আসছে, রাত 8টার সময় বাসায় যাচ্ছে, মাসুম বাচ্চা 2টার সাথে তার দেখা হচ্ছে না, বুড়া বাপের সাথে দেখা হচ্ছে না, মায়ের সাথে দেখা হচ্ছে না, যারা জীবনের সন্ধিক্ষণের শেষ পর্যায়ে চলে আসছে। এবং অনেক সময় অনেক ফ্যামিলি ক্রিটিক্যাল কেসে আপনি অফিস থেকে বেরোতে পাচ্ছেন না, ছুটি পাচ্ছেন না, ম্যাটারনিটি লিভ মালিক পক্ষ উদার না, চাকরি করে যাচ্ছেন তো যাচ্ছেন, 6 মাস কাগজে কলমে ম্যাটারনিটি উইথ পে পাওয়ার কথা, বেতন দিচ্ছে না, ছুটিও দিচ্ছে না, কাগজ জমা দিয়েছেন 1.5 মাস হলো, এখনও ছুটি হয় নাই, ম্যাটারনিটি কিন্তু বন্ধ নাই, কষ্ট বন্ধ নাই, অফিসে হাজিরাও বন্ধ নাই। প্রতিষ্ঠানে উচিত ছিল আপনাকে 6 মাসের বেনিফিট সহ 6 মাসের ছুটি বুঝিয়ে দেওয়া, এটা প্রতিষ্ঠানের প্রতি আপনার লয়ালিটি বাড়ত, তাই না? আনুগত্য আপনি হতেন, প্রতিষ্ঠান ভালো হিসেবে ট্রিটেড হতো, কনসিডার হতো, ইন্টারন্যাশনাল ল মানত। একটা মানুষ সবসময় সমান ফিজিক্যাল কন্ডিশনে থাকে না, হঠাৎ অ্যাক্সিডেন্ট করলেন, প্রতিষ্ঠান ছাঁটাই করে দিল, ওয়ার্কটা গেল, লাইফটা তো কোনো রকমে চলছে, হবে না তো। ওয়ার্ক লাইফ ব্যালেন্স হচ্ছে ছেলে হন মেয়ে হন, আপনার ওয়ার্কের সাথে আপনার ইয়েটা সামঞ্জস্যপূর্ণ যেন হয়। আপনি যেন আপনার বাসাতে আব্বা আম্মা বাচ্চা ওয়াইফ সবাইকে সাপোর্ট দিতে পারেন। একটা পুরুষ মানুষ একটা ঘরের জন্য অনেক কিছু, তাকে নিয়ে আপনি একটা খাঁচায় রেখে দিলেন, বললেন এটা তোমার ওয়ার্ক লাইফ, তাহলে আপনার পার্সোনাল লাইফটা কোথায়, তাই না? সো এই যখন এটা ভাবেন আপনি আপনার পরিবারটা নিয়ে, যখন সুযোগ দেয়, এই যে আরেকটা জিনিস দেশে এখন চালু হচ্ছে আপনার প্যাটার্নাল লিভ, পিতৃত্বকালীন ছুটি। একটা মেয়ে যখন মা হয় তো মা হলো, তা আপনি বাবা না, তা আপনি অফিস করবেন আর আপনার ওয়াইফ কষ্ট পেয়ে একটা দুনিয়াতে একটা বাচ্চাকে নিয়ে আসবে, আপনি তার পাশে থাকতে পারতেন। ইমার্জেন্সি একটা ব্লাডের দরকার হতে পারতো, একটা স্যালাইনের দরকার হতে পারতো, একটা মানুষ পাশে থাকলেও তো একটা খুশি যে আমি পাশে আছি, তাই না? একটা হিম্মত মনের মধ্যে। তো সেটা আপনি পাচ্ছেন না, কারণ দেশে প্যাটার্নাল লিভ নাই। তো 3 দিন ছুটি চাইলে প্রতিষ্ঠান আপনাকে যদি বাঁকা চোখে দেখে, সেই প্রতিষ্ঠান কখনোই ওয়ার্ক লাইফটা ব্যালেন্স করতে পারছে না। তাকে বুঝতে হবে যে এও কোনো না কোনো ফ্যামিলির সন্তান, তারও একটা
সে বাবা হলো, তাকেও আমি 3 দিন অ্যাটলিস্ট একটু রিল্যাক্সে রাখি, ছুটি যাও, তোমার ওয়াইফের পাশে থাকো, ইজেন্ট ইট? যদি এটা করতে না দেয়, সেই প্রতিষ্ঠান ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স দিচ্ছে না। ওয়ার্ক লাইফ ব্যালেন্স অফার করাটা প্রতিটা প্রতিষ্ঠানেরই দরকার। এটা অর্গানাইজেশনাল কালচার, অর্গানাইজেশনাল বিহেভিয়ার একটা অংশ, বুঝতে পারলেন? আমাদের এই সমস্ত বইগুলো যে ব্রিটিশ আমেরিকান বাবুদের লেখা, অনেক কিছু বাংলাদেশে প্র্যাকটিস করতে গেলে আপনি মানুষ হাসবে। ওকে, এখন আপনি একটা বসকে বললেন যে আমাকে 3-4 দিনের ছুটি দিতে হবে, প্যাটার্নাল লিভ, আমি কালকে বাবা হলাম, গ্রামের বাড়িতে যেতে হবে। আর সে যদি বলে বসে তুমি কি মা হয়েছ, কিংবা সে যদি বলে বসে সন্তান কি তুমি জন্ম দিলে না, তোমার ওয়াইফ জন্ম দিল, অনেকে আপত্তিকর না? আমি ক্লাসে উদাহরণটা বলতেই তো আমার মানে বুক ভেঙে যাচ্ছে, মুখ ধসে যাচ্ছে, বলতে পারতেছি না। কিন্তু একটা মানুষ দায়িত্বশীল একটা চেয়ারে বসে এরকম হরহামেশাই বলে বসতে পারে, অসম্ভব কিছু না। তো এটা আসলে নট এ গুড প্র্যাকটিস। ওকে, চেষ্টা করবেন অন্যের জন্য সহনীয় হতে। আপনি প্রতিষ্ঠানের একজন কর্মী, অন্যজনও কর্মী। ওকে, একটু কষ্ট করেন, একটু বসেন, আমি শেষ করি। প্রমোটিং এথিক্যাল বিহেভিয়ার, এথিক্যাল বিহেভটাকে প্রমোট করা, সব জায়গায় একটা এথিক্যাল বিহেভকে প্রমোট করার চেষ্টা করবেন, সব জায়গায়, সর্বক্ষেত্রে, সব সময়। কোমল আচরণ করবেন, রাফনেস দেখাবেন না কখনো, কোমলতা অর্জন করবেন, ফ্লেক্সিবিলিটি অফার করবেন মানুষকে। দেখবেন আপনার মনটাও শান্তি পাবে, আপনার আত্মাটাও হবে একটা প্রশান্ত আত্মা। এত কিছু নিয়ে করার কিছু নাই যে বাসে আমি একটা সিট পাইছি কি পাই নাই, ইট ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নাই। অল্প সময়ের পথ, আমাকে আমার পারফরমেন্স নিয়ে কেউ কিছু বললো বা না বললো, এটা দিয়ে আমি কখনো দমে যাব না। সব মানুষ যে সবার মতো ইকুয়াল পারফরমেন্স করবে, সবার মেন্টালিটি যে সমান, বিষয়টা এমনও না। কোনো কিছুতেই কখনো সহজে উত্তেজিত বা রাগান্বিত হবেন না। যদি কেউ কোনো একটা সেলফ ইন্টারেস্টে কাজ করে, সে সেটা গ্রহণ করে ফেলুক, আপনি শান্ত থাকেন, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়াতে আলটিমেটলি কেউই বেঁচে থাকবে না, সবাই চলে যাবে, সুতরাং ও এটা নিয়ে যেতে পারবে না কখনো। ওকে, মানুষের কাছে কোনো কিছু কেড়ে নিতে হলে অনেক নিচের তালিকায় অবস্থান করতে হয়, কথাটা মনে রাখবেন। মানুষের কাছ থেকে কখনো কিছু কেড়ে নিতে হলে আপনার মনকে অনেক নিচু শ্রেণীর একটা মনে রূপান্তরিত করতে হবে, তারপর আপনি সেটা কেড়ে নিতে পারবেন। কোনো ব্রড মাইন্ডেড মানুষ কখনো মানুষের কাছ থেকে অহেতুক, অন্যায্য, অনৈতিকভাবে কিছু ছিনিয়ে নেয় না। ছিনিয়ে নেওয়া কোনো ভালো মানুষের কাজ না। সুতরাং সব জায়গায় একটা পেশেন্স রাখবেন। পেশেন্স হচ্ছে একটা সৌন্দর্য। 10টা কথা শুনেও যখন আপনি রিপ্লাই একটা দিচ্ছেন না, এটাও একটা সৌন্দর্য। নীরব থাকার মধ্যে একটা সৌন্দর্য আছে, লাজুকতার মধ্যেও একটা সৌন্দর্য আছে। অফিসে অনেক মানুষ থাকে যারা আপনাকে খুব সহজেই ছুটি দিবে। বসের কাছে আপনি আসলেন, ওনাকে 2টা লাইন বলার আগেই উনি আপনাকে কেমন আছেন জিজ্ঞেস করে সাইন করে ছুটির ফর্মটা হাতে দিয়ে দিল। সে আপনার বিষয়টা কিন্তু খুব ভালো করে ফিল করছে। কিন্তু আপনাকে যদি কেউ ঘাটতে থাকে একটা পার্সোনাল ইস্যু নিয়ে, শুধু একটা ছুটি পেতে আপনি অনেক কথা তাকে বলতে চেয়েও বলতে পারছেন না, এটা আপনার পার্সোনাল ইস্যু দেখে মনের কথা আপনি বলতে পারছেন না, নিজেকে এত নিচে নামিও একটা ছুটি নিতে চাচ্ছেন না, ওনারও কি উচিত হচ্ছে আপনাকে এত ঘাটানোর? হচ্ছে না তো। সো মানুষের মধ্যে পেশেন্স থাকবে, এটা একটা সুন্দরতা। কথা কম বলবে, মার্জিত আচরণ করবে, নীরব থাকবে, এটা একটা সৌন্দর্যতা। মানুষের সৌন্দর্য শুধুমাত্র লুকে না। ওকে, মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনে, কথা বলায়, আচরণে, মানুষকে আবিষ্কার করার চেষ্টা করবেন। ওকে, এথিক্যাল বিহেভিয়ার সব জায়গায় ছড়াবেন। যত ধরনের পজিটিভিটি আছে সব ছড়ানোর চেষ্টা করবেন। এটার জন্য আপনি অর্গানাইজেশনের ভালো পারফর্ম করতে পারবেন। আখিরাতে যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন, পরকালও আপনার জন্য অনেক সওয়াব বা পজিটিভ মার্কস ওয়েট করতেছে, আপনি রিওয়ার্ড পাবেন সেটার জন্য। ক্রিয়েটিং এ পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, সবাই মিলে যখন অর্গানাইজেশনে কাজ করে তখন চেষ্টা করতে হবে একটা পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট সেখানে তৈরি করা। সবাই সবার জন্য সহায়ক, সবাই সবার জন্য একটা এমপ্যাথি রাখছে, এটা হচ্ছে আমার জন্য একটা
পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরির জন্য খুব সহায়ক বিষয়। বুঝতে পারলেন? তো এটাই হচ্ছে আপনাদের রোল অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইন ম্যানেজমেন্ট অফ বিজনেস। এটা বন্ধ